আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমরা আইসলাম কালকের একটা যে আপনারা কন্ট্রোভার্সি হয়েছিল, তো সকালে গিয়া আমরা হানিফ মজুমদারের কাছ থেকে একটা ইন্টারভিউ লইছি। উনার যে লাইভের দ্বারা আর উনার আমরা চ্যানেলের দ্বারা যে আপনার উপরে একটা ইলজাম আছে। ইলজামটা হইল যে আপনি আপনার ওখানে আপনার এরিয়ার মধ্যে অন্য দলের যদি কোনো মিটিং করা হয়, তাইলে এই মিটিং এর আপনার যত টাকা খরচ হয়েছে এই জায়গার মধ্যে ইনভেস্ট করা হয়েছে, ইনভেস্টে আপনার 50 লাখ টাকা কোথায় বিলে ইনভেস্ট হয়েছে, আর 20 লাখ টাকা ওনার কাছ থেকে আপনি পার্সোনালি ডিমান্ড করেছেন। এসবের বিষয়ে আপনি কিছু কথা বলুন। বড় লজ্জা লাগে, ধিক্কার হয় এ ধরনের প্রার্থী আজকের আধুনিক যুগে সচেতন সমাজে প্রার্থিত্ব করার জন্য, প্রতিনিধিত্ব করার জন্য চেষ্টা করছে, নেতা হওয়ার জন্য। এত অযোগ্য কথাবার্তা কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমার তো বিবেকেও লয় না এই ধরনের কথা। আমি চিন্তা করতে পারছি, শুনছি, আমি দেখছিও না। আমাকে খবর দু একজন বলেছে যে ওই ধরনের একটা নিউজ বেরিয়েছে আপনার ফেসবুকে। এই টাইম আমার কাছে নেই। মানুষ আমার সকালে ঘুম থেকে এখন পর্যন্ত আমি 1 সেকেন্ড রেস্ট পাই নাই। একদম চিরিপার মণিপুর থেকে শুরু করে এন্টায়ার অঞ্চলের মানুষ, আমি মানুষকে সহযোগিতা করার একের পরে এক, একের পরে এক। সবার তো মোটামুটি নির্বাচন আর মাত্র 2-3 দিন। সবার সঙ্গে প্রচারের কাজ আমার শেষ করতে হয়। এই অফিসিয়াল বিভিন্ন ধরনের কাজ, সহযোগিতা, ওগুলোই আমি সময় পাই না, যার জন্য ফেসবুক দেখতে পারিনি। বিষয়টা হচ্ছে, আমি তো মোটেই অবগত নয় এ ধরনের একটি ব্যাপার উনি যে ফেসবুকে আপলোড করেছেন আমি জানিনি। ঘটনাটি হয়েছে উনি মারাত্মক ধরনের বাজে একটি কাজ করেছেন। আমি সেটা তো এইভাবে ফেসবুক এত প্রেমী মানুষ আমি নয় যে ফেসবুকে এগুলো ইয়ে করার দরকার, প্রচার করা দরকার, আমার ইচ্ছাও করিনি। উনি যে ঘটনাটি করেছেন, ঘটনাটি হলো উনার সমর্থকরা, নিশ্চয়ই কিছু সমর্থক তো থাকবে, একজন 4 নম্বর ক্যান্ডিডেট হলেও তার কিছু সমর্থক থাকে। উনার কিছু সমর্থক, আমার সমর্থকরা বা আমার ওয়ার্কার্সরা যারা বিভিন্ন এলাকায় গিয়ে পোস্টার ব্যানার লাগায়, ঠিক তদ্রুপ 2-3টা ছেলে উনার নিজ গ্রামে হাতির হাড়ে গিয়ে ব্যানার পোস্টার লাগাইছিল। উনি ওই সময় ওনার সমর্থকরা, আমার লোকগুলোর সামনে, তা একদম বাচ্চা ছেলে নয়, মোটামুটি প্রাপ্তবয়স্ক ছেলে, ওদের সামনে ব্যানার পোস্টার একটা লাগাইতে বহুত কষ্ট আছে। আমি এখান থেকে নদী পার হয়ে গিয়ে মানুষ পাঠিয়ে ব্যানার লাগানো বহুত কঠিন। ওদের সামনে আমার ব্যানারগুলো আবার লামাই দিছে ওর সমর্থকরা সামনাসামনি। এরপরে পোস্টারগুলো ছেড়ে ফেলেছে। ওরা খুব লজ্জিত, অপমান বোধ করছে। তারপরে আমি আসার পর তাড়াতাড়ি আমাকেও বলেনি, আমার বাকি যারা ছিল ওদেরকে বলেছে, ওরা আমাকে বলেনি। রাত্রে আমি আসার পর শুনলাম যে আমার ব্যানার পোস্টার হানিফ সাহেবের যে সমর্থকরা আমার ওয়ার্কার্সদের সামনে লামাই দিছে। মনে দুঃখ লেগেছে, বহুত কষ্ট পেয়েছি মনে, কিন্তু আমি প্রতিবাদ করিনি, আমি কাউকে বলিও নি। ফেসবুকে তো বলা বহুত দূরের কথা, কারণ আমি আজীবন থেকে প্রচার বিমুখ মানুষ। আমি প্রচারের এত বেশি, এই নির্বাচনে এসে একটু প্রচারে যেতে হচ্ছে, না হইলে আমি প্রচার বিমুখ মানুষ, এটা আমার ধর্ম। তো অনিচ্ছ এত বড় একটি কাণ্ড করেছেন, আমি কাউকে বিচার দেইনি। আমি শুনেছি, নিজে ধৈর্য ধরে রয়েছি। গতকালকের আগের আগের দিন আবার রাত্রে যখন আমি শুনলাম কালকে ওনার একটা মিটিং এখানে হয়েছে, অ্যানাউন্সমেন্ট হয়েছে, একজন ব্যক্তির নাম হয়েছে, উনি ওনার বাড়ির সম্মুখে মিটিং হয়েছে, তখন আমার মুরব্বী 2-4 জন ওরা কষ্ট পেয়েছে। ওরা বলেছে যে ওরা আমাদের এত অপমান করেছে তার গ্রামে, আমার ব্যানারটা লামিয়েছে, তাই আমার গ্রামের 4-6 জন মুরব্বী এরা ওদের মুরব্বীর কাছে বিচার দিয়েছে। হ্যাঁ, বিচার বলে তো হানিফ ভাইয়ের যে ইলজাম আপনার উপরে বা আপনার সমর্থকের উপর হোক, ওরা বলে কুদালের বাধা নিয়ে এসেছিল। আর কি কি আপনার কথা সেটার মতে উত্তর আরেকটা আমার এই এই সঙ্গে যে আপনার পোস্টারের বিষয় নিয়ে আপনি যে কথা বললেন, উনার হাতির হাড়ে উনার আপনাদের পোস্টার যে নামানি হয়েছিল, এইটার একটা বদলা নেওয়ার চেষ্টা আপনার তরফ থেকে কোনো একটা নির্দেশ। নেভার নেভার নেভার। আমি আমি এত মানে কাঁচা পলিটিক্স, নোংরা পলিটিক্স আমি করি না, আমার কোনো অ্যাক্টিভিটিস এগুলো নেই।
এই ধরনের উনি কি ওনার আমি প্রতিশোধ নেব। উনি আমার গ্রামে এসে আজকে নতুন নয়, উনি প্রায় 2 মাস 3 মাস আগে থেকে উনি নন্দপুরে মিটিং করলেন, আলগাপুরে মিটিং করলেন, আমার বাড়ির পাশেও 2 এক জায়গায় তিনি বসলেন, আত্মীয় স্বজন আসেন বসেছিলেন। আমি বরং হ্যান্ডশেক করেছি, ভাই চা খাওয়া বিভিন্ন আমার যে সামান্য অবস্থা, আমি সম্প্রীতি ভালোবাসা ওনার সঙ্গে যথেষ্ট রেখে আছি। কিন্তু হঠাৎ করে ওনার মানুষগুলো এমনভাবে আমার এই যে ঘটনা করলো, তার প্রতিভাবে আমি কাউকে কোনো ইনস্ট্রাকশন দেইনি। আমার কোনো বাজে মানুষ কোনো কাজ করেনি। আমি যে এটা মানে চিন্তার ভিতরে আনতে পারিনি যে এ ধরনের একটি অপপ্রচার উনি রটাতে পারবেন, নিজেকে রাজনীতি বলে ঘোষণা দেন। তো আমার ওনার যিনি যে জায়গায় উনি মিটিং করেছেন, ওনার 4-5 জন মানুষকে বলেছেন যে উনি জাস্ট ওই কথাটি বলেছেন। ওদের নন্দপুরের মুরব্বী বা যারা স্থানীয় এই ওনার 1-2 জন যদি তাকে ওদেরকে নিয়ে মিটিং করার কথা, ওনাকে বলেছেন যে আমরা এইভাবে অপমান করেছি ওই জায়গায়, অতএব আমরা আপনার কাছে বিচার দিলাম, উনি যদি আসেন তাহলে ওনাকে বলবেন আমার বিষয়টি দেখার জন্য। উনি তো অনেক পোস্টার ব্যানার আমার আলগাপুরে আছে, আমার আলগাপুরে ব্যানার আছে। আপনি আলগাপুর উনি মিটিং করছেন, কালকে মিটিং করেছেন। কালকে যে ও, মিটিং হয়েছে সেটার মধ্যে পুলিশ প্রশাসনও বোধহয় এসেছিল এটা না তো ওনার হলো স্টাইল, দ্যাট ইজ হিজ স্টাইল। উনি নিজে এটা একটা ক্রিয়েট করেছেন নিজেকে, মানে একটা ইস্যু খাড়া করার জন্য। আমি তো তখন বাসকান্দিতে ছিলাম, আমি বাসকান্দিতে শহ শহ মানুষের সঙ্গে আমি এখানে ভিজিটে ছিলাম। আমি ওখানে দেখছি কেবিলে মানে উনি পুলিশ নিরাপত্তা নিয়ে হ্যাঁ আসে। হ্যাঁ হ্যাঁ। তবে আমি পরে ভিডিওটা দেখছি যে পুলিশ উনাকে বলছে তোমার সমর্থক আসেনি, তুমি মিটিং করতে যদি চাও আমি নিয়ে যাব। উনি বলেন আমার তো এখানে কোনো সমর্থক নেই। ব্যাপারটা হলো আসলে উনি একটা অশ্বডিম্ব, এখানে ওনার কোনো সমর্থক নাই, এখানে নাই, এন্টায়ার শিবপুর বাসকান্দি জেলা পরিষদে উনি বর্তমানে তার সিচুয়েশন নাই বললে চলে। সবচেয়ে লাস্ট নম্বরে উনি এখন পর্যন্ত আছেন। একটি ঘটনা আপনি স্বাভাবিকভাবে বিচার করে দেখেন, কালকে ওনার অন্য একটা পার্টির নির্বাচনী প্রচারে, হ্যাঁ, যারা বর্তমানে সরকার চালাচ্ছে, যে সবচেয়ে বড় নেতা, উনি সবচেয়ে বেশি আসলেন বিজেপির হয়ে, এসে সারাটা লেকচারই তিনি ওই মানে এই বিষয় নির্দলের ওই নিয়ে ক্যান্ডিডেটের করলেন। আমাদের চ্যানেলও ওখানে ছিল, হ্যাঁ, আমাদের শিলচর চ্যানেল ওখানে ছিল, আমরাই এই ভিডিওটা মানে পোস্ট করেছিলাম। ওখানে মানে মাননীয় নাম বলেই আপনাকে বলতেছি, আসামের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয় ওখানে ছিলেন। উনি মানে বললেন যে হানিফ আহমেদ মজুমদারকে যে ওনাকে মানে বিজেপির মানে জয়েন করার জন্য উনি প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু উনি অ্যাকসেপ্ট করেননি, এরকম একটা বার্তা উনি বলেছিলেন। তে এখন ওনার ক্লিয়ারিফিকেশনে যে উনি কংগ্রেসের হয়েই ছিল, তাই জন্য বিজেপিতে ছিল না ওনার, মানে এই যে মন্ত্রী সাহেব যে কথা বললেন। উনি ওনার কথা দিয়ে সব কাজ করে গিয়েছেন। উনি কাজ করছেন ওইটা যে হানিফ সাহেবের প্রতি দরদ দেখাইলে, হানিফ সাহেবের প্রতি দরদ দেখাইলে ভোট যদি ডিভাইড করা যায় তাহলে বিজেপির রাস্তাটা ক্লিয়ার হয়। উনি ওনার কাজ করেছেন। এখানে আমার জনগণের প্রশ্ন হলো এই কথাটি, জনগণের প্রশ্ন হলো একজন বিজেপির নেতার যে ক্যান্ডিডেট তার প্রচার থেকে সবচেয়ে বেশি প্রচারটা হানিফ সাহেবের করলেন কেন, এত দরদ হানিফ সাহেবের প্রতি? এই এই দ্যাট ইজ হ্যাঁ। my answer is that his 100% relation with BJP, he is just like a cover of Congress, and internally he is 100% BJP candidate. So আমি আপনারে এই কথাই পরিষ্কারভাবে বলতে পারি, শুধু আমি নয়, সমস্ত এলাকার মানুষ ওনাকে বুঝে ফেলেছে যে উনি বাস্তবে কোনো কংগ্রেসের কোনো কর্মী ছিলেন না। উনি দেখান একটি, করেন একটি। এই যে প্রপাগন্ডা যেগুলা করছেন, প্রথমে আমাকে বললেন 15 লাখ টাকা দিয়ে আমি টিকিট নিছি, আমি আবার রিপ্লাই দিলাম মানুষ তো সেটা বুঝে ফেলেছে। তারপরে কালকে এসেছে 60 লাখ টাকা, তারপরে আরো কি 20 লাখ টাকা। এটা কোনো উগ্রপন্থীর সিস্টেম নেই না, রাজনীতি এটা। এটা তো কোনো, আমি তো মানে আমার আকল বুদ্ধি ধরে না ভাই। জীবনে বহুত রাজনীতি, বড় বড় রাজনীতিবিদ দেখছি আর ছোট রাজনীতিরাও দেখছি। এত বাজে মিথ্যা মানে মিথ্যা কথাবার্তা জনসমক্ষে তুলে ধরা সাহস, এই যে একটা সাধারণ ভাবে একদম ইজিলি সহজভাবে যে মাঠে ছাড়ি দেবে লোকটায়, এটা জনগণ বুঝে ফেলেছে। আশা করি আগামী পরশু, আর বেশি সময় নয়, মাত্র 48 ঘন্টার পরে জনগণ উনাকে এই রাস্তা থেকে বিদায় দিয়ে দেবেন, উনি তার বাড়িতে চলে যাবেন এবং ইনশাআল্লাহুল আজিজ
বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান যে সিচুয়েশনে বিশেষভাবে আপনার ওয়াকফ বিলের কারণে বিজেপি সরকারের জুলুম এবং সিতমের কারণে আপনার মাদ্রাসা শিক্ষা হোক, মাদ্রাসা এবলিশ করা হোক, আর ট্রিপল তালাক থেকে হোক, প্রত্যেকটি এজেন্ডা থেকে আপনার এই জনগণ, সংখ্যালঘু জনগণ একদম মজলুম হয়ে গেছে। ওরা আর যাওয়ার কোনো জায়গা নেই। এখন একমাত্র জায়গা, আমাদের প্রতিবাদের জায়গা হলো কংগ্রেস। কংগ্রেস আমাদের হয়ে কাজ করছে। কংগ্রেসই একমাত্র দল যেটা গৌরব গগৈ সাহেব পার্লামেন্টে আপনি দেখছেন, এবং রাহুল গান্ধীজি আমাদের জন্য ওনারা জান প্রাণ দিয়ে চেষ্টা করছেন। জনগণ সেটার উপরে অত্যন্ত খুশি হয়েছে। আশা করি আগামী 2 তারিখে জনগণ ওনার সঙ্গে সাথ দিয়ে এবং এলাকার উন্নয়নের স্বার্থে 2 তারিখে আমার প্রতিনিধি রহিদা খানম লস্করকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। এবং আমি বিশেষভাবে আজকের লাস্ট নির্বাচনী প্রচারের সময়ে আমি আমার শিবপুর বাসকান্দি এলাকার সমস্ত ভোটারদের কাছে শেষবারের মতো বিনম্র অনুরোধ রাখিয়ে বলছি, আপনারা অত্যন্ত সচেতনভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসকে আন্তরিকতার সহিত সহযোগিতা করে বিপুল ভোটে যোগদান করে ভোট দিয়ে জয়যুক্ত করে রহিদা খানমকে জয়ী করুন। আমি ইনশাআল্লাহুল আজিজ আপনাদের হয়ে থাকবো, আপনাদের হয়ে লড়বো, আপনাদের উন্নয়নের জন্য সচেষ্ট থাকবো। আমি একটা লাস্ট কোয়েশ্চেন আপনাকে করব। বলেন। এই যে ওয়াকফ বিলের বিষয়ে আপনি একটা কথা বললেন, সেটা খুবই সুন্দর। এখন একটা মানে মুসলমান কমিউনিটির লাগিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এই এই ইলেকশনটা হয়েছে একটা মামুলি ব্লক লেভেলের ইলেকশন। যে ভোটাররা যে ভোট দিবে, ওরা মানে পার্টিকে ভোট দেওয়া ভালো থাকবে, না কোনো নির্দল পার্টিকে ভোট দিলে ভালো থাকবে, না কোন ক্যান্ডিডেট ওনার জন্য কাজ করবে ওদেরকে মানে ভোট দিলে ভালো হবে। মানে এই যে এই ইলেকশন থেকে তো কোনো একজন লোক পার্লামেন্টে গিয়ে আওয়াজ তো উঠাতে পারবেই না, এটা অসম্ভব। যে এই এই ইলেকশনের মধ্যে ওয়াকফ বিলের কানেকশনটা আপনি কি রকম তুলে ধরলেন? 100% কোনো গাছ জড় ছাড়া হয়? না, আপনি সেটা হয় আনসার না। দেন। না, হয় না। হয় না। যে গাছের জড় নাই সেই গাছ গাছ নয়। এই পঞ্চায়েত ইলেকশন, এমপি ইলেকশন থেকেও ইম্পর্টেন্ট। যারা শুভবুদ্ধি দিমাগ যাদের আছে, ভুল যারা মানুষকে মেসেজ দেয় এটার সঙ্গে এটার কানেকশন নাই, এরা আসলে এটা কংগ্রেসের এই পক্ষে এই নাই। কোয়েশ্চনটা আমি জিজ্ঞাসা মানে ইয়েস, পাবলিকের জানতে হবে। ইয়েস, 100% রিলেশন। আমাদের 26-এ এমএলএ ইলেকশন আছে, এমএলএ ইলেকশনের সঙ্গে এমপি ইলেকশন আছে। ওয়াকফ বিলের সঙ্গে এটার যে সম্পর্ক নাই, এটার লগে পার্লামেন্টারি সম্পর্ক, এটার লগে আমাদের পার্লামেন্টের সম্পর্ক। যদি আজকের দিনে সোনাইর সমষ্টির মতো জায়গা, কিছু মানুষের বিভিন্ন মত দেয়, যদি আসামে কংগ্রেস পঞ্চায়েত লেভেলে মজবুত হয়, এটা আপনার ওয়াকফ বিল তো একটু পরে হেমন্ত বিশ্ব শর্মা পর্যন্ত উৎপাদন করে ফেলবে জনগণ। জনগণের এই ক্ষমতা আছে, এটা হইল রুট। যদি পঞ্চায়েত যদি ঠিক হয়, তাহলে এমএলএ ঠিক হয়ে যাবে। আপনি জানেন অটোমেটিক্যালি এমএলএ সিটস ডেভেলপ করব। এমএলএ সিটস ডেভেলপ করা মানে এমপি সিটস ডেভেলপ করা। খুব শর্টলি আমাদের পজিশন উন্নত হবে। আমাদের প্রত্যেকটা জিনিস আগেও যতটা হয়েছে, শুধু ওয়াকফ বিল নাই, যদি আমরা পার্লামেন্ট পর্যন্ত ঠিক করতে পারি গ্রাসরুট লেভেল থেকে, এখন আমাদের এমপি নিয়ে চিন্তা করলে হবে না, আমাদের সমস্ত ভারতবর্ষে গ্রাসরুট কংগ্রেস ঠিক করতে হবে। গ্রাসরুটটা হলো পঞ্চায়েত ইলেকশন। পঞ্চায়েত যদি ঠিক হয়, এমএলএ ঠিক হবে, এমএলএ ঠিক হলে এমপি ঠিক হবে, এমপি ঠিক হলে বিল আর যা তা আপনার হবে না, আর যেগুলা আমাদের বিনষ্ট হয়েছে সেগুলাও ক্ষতিপূরণ হওয়ার আশঙ্কা থাকবে। এই কথা নিয়ে আশা থাকবে। আমার কোয়েশ্চেনটা মানে লম্বা হয়ে যাচ্ছে, তো মানে আপনি এরকম কথা যখন চলে যাচ্ছেন, যে আমার আরো একটা কোয়েশ্চেন ছিল। কালকে সেম কথা মানে এই যে কৌশিক রায় মাননীয় মন্ত্রী আসামের বলে গিয়েছিলেন যে উনার ধারা যে এই গোবিন্দপুর ব্রিজটা উনি একটা প্রমিস করেছিলেন, উনার ম্যানিফেস্টোতে ছিল। যাই হোক, এই এরিয়াটা সোনাইয়ে চলে গেছে, তারপরও আমার একটা ওয়াদা ছিল, আমার এই কারণে আমি এটা দিয়েছি। আর ওয়াকফ বিলের বিষয়ে আপনারা এসব মানে চিন্তা করবেন না, পাবলিকের ডেভেলপমেন্টের জন্য আপনি চিন্তা করে ভোটটা দিবেন। তো এর এগেনস্টে আপনি যদি একটা দুইটা কথা হবে, কারণ এই জিনিসটা কারণ পাবলিক দেখছে উনি কি বলে গেছেন, আর আপনার মানে মতটা কি এটা জানলে পাবলিক মানে ভোটের মধ্যে আপনার একটা সংখ্যালঘু মানুষ বাড়বে। আমি আপনাকে বলছি, মুরগি যদি ধরতে হয় চাউল ছিটাইতে হয়। মুরগি যদি ধরতে হয় চাউল ছিটাইতে হয়। চাউল ছিটাইলে মুরগি আসবে, মহিলা মানুষ আপনার আমরা খাড়া বলি, খাড়া দিয়ে মুরগি জাগাবে, তারপরে কাটবে, তারপরে রান দিবে, তারপরে বাজা করবে। এইটা হলো বিজেপির পলিসি।
কথা বুঝছেন? এটা কৌশিক রায় দিয়ে শুধু কথা না, এই যে অরুণোদয় প্রকল্প বা এই সেই প্রকল্প, এগুলা হইলো এই অরুণোদয় নিয়ে একটা এটা তো মুরগি আমরা ট্যাক্স দেখানোর পেয়ারের পয়সায় যাচ্ছে, এই ট্যাক্স পেয়ারের পয়সা ট্যাক্স পেয়ারে আছে। তো 100%। এই বিষয়ে উনার এই আপনি সব যে 1200 টাকা দেই, হ্যাঁ আমরা 1200 টাকা ওনারা আমাদেরকে দেন, হ্যাঁ কয়েক হাজার, আপনারা খাতা নিয়ে হিসাব করেন, 12,000 টাকা, 1200 টাকা বোধহয় দেয়, 1200 টাকা দে, আর খাতা দিয়ে হিসাব করেন কয় হাজার টাকা ঘর থেকে বাইর হয়। রাইট। এটা হলো মুরগি ধরার কৌশল, মুরগি ধরার কৌশল। বিজেপির এই পলিসি যে উন্নয়নের চিন্তা করেন, এই উন্নয়ন না, এটা লুণ্ঠন। এটা উন্নয়ন না, বিজেপি যা করছে সেটা উন্নয়ন না, এটা লুণ্ঠন। আমাদেরকে বিপদগ্রস্ত করছে, ঋণের বোঝা আমাদের মাথায় চাপিয়ে দিচ্ছে, অনেক বিপদ আমাদের উপর আসন্ন, আমাদেরকে রোহিঙ্গা মুসলমানের মতো করছে, আমাদের মসজিদ মাদ্রাসা মানে অস্তিত্বের সংকটে, মসজিদ মাদ্রাসার জমি, ওয়াকফ সম্পত্তির জমি টোটাল আমাদের সরকারিকরণ হতে চলেছে। আমাদের উপায় আর থাকবে না, আমরা বর্মার রোহিঙ্গা মুসলমানের মতো এই অবস্থায় এসে যাব। ওনারা যা বলেন সেটা হলো মুরগি ধরার চাউল দেওয়ার মতো। আমরা সংখ্যালঘু জনগণ এবং সংখ্যাগুরু জনগণ, বিবেক সম্পন্ন মানুষ, শুধু সংখ্যালঘু ভারতবর্ষে কংগ্রেস আসবে না। ভারতবর্ষের সংখ্যালঘু, সংখ্যাগুরু প্রত্যেক মানুষ এখন চাচ্ছে যে পরিবর্তনের দরকার। পরিবর্তনের জন্য সবাই চেষ্টা করছে, ধীরে 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 তার উন্নতি হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আর বেশি দিন নয়, বিজেপি সরকারের পতন অনিবার্য হয়ে যাবে। লাস্টে এই যে এই ব্লেম নিয়ে মানে কথাটা, যে আপনার মানে কোনো কিছু জানা ছিল না, আর এই যে উনি একটা আপনাকে ব্লেম আপনার উপরে বা একটা আপনার নয় তো, হ্যাঁ মানে এই যেসব ব্লেম লাগিয়েছে যে কুদালের বাধা বা এইসব কথা, এইসব আপনার সঙ্গে কোনো মানে কিছু আমার নাই। এই মুরব্বী মানুষ, ওরা মুরব্বী মানুষ, এটা সব মুরব্বী মানুষ, এটা সব এরা নন্দপুরের মানুষ। এই ধরনের কোনো কথা ছিল না, না তো মুরব্বী মানুষ নন্দপুরের। পাগল মানুষ তো, আমরা তো পাগল বাস করি না রে তবুও ভাই। উনার যে একটা ব্লেম 100% রং, ইট ইজ ম্যানিপুলেটেড, এটা 100% বানানোর জিনিস, এটা নাটক, বুট, মানে আগে একটা সিস্টেম করা হতো যে বুটের দিন, বুটের আগের দিন একটা ইস্যু ছাড়িয়ে দিলে মানুষ অন্যদিকে সাইড লই লিত, ওইটা একটা চেষ্টা আর কি, এই ধরনের চেষ্টা, ওইটা তিনি চেষ্টা করছেন। আসলে বিষয়টা ইলা না, মানুষ বিবেক আছে, মানুষ জানে রাজু মিয়া সাহেব। তবুও আমার লাস্ট একটা মানে কোয়েশ্চেনটা হইলো যে আপনিও প্রথমে কথা বলেছিলেন 2-3 জন মুরব্বী যাতে ওনার ওদের কাছে মুরব্বীদেরকে হ্যাঁ বলে বলেছিল, যে ও যারা বলেছিল ওদের কাছে মানে আপনি কিছু গিয়ে বলেছিলেন, বা ওরা ওরা কোনো গলতি যদি করে থাকে তাইলে আপনি ওনার এগেনস্টে কোনো কিছু নেভার নেভার নেভার, এই ধরনের কোনো কথাই নাই, কোনো প্রশ্নই ওঠে না এই ধরনের। এইটা 100% এটা একটা প্রপাগন্ডা, কথাটি আমি বললাম তো আগে। হ্যাঁ একটা হ্যাঁ উনি একটা প্রপাগন্ডা নয়, উনি তো প্রথমে বললাম 15 লাখের একটা প্রপাগন্ডা করলেন, পরে বললেন নতুন এক মানুষকে কংগ্রেস টিকিট দিয়ে ফেলেছে, দ্বিতীয় প্রপাগন্ডা, 3 নম্বর কালকে দিলেন 60 আর 20 80 লাখের প্রপাগন্ডা। আপনি অপেক্ষা করেন, কালকের দিনে হয়তো তিনি আরেকটা করবেন, তিনি কালকে। অতএব এখন এই মানুষ সবসময় যে প্রপাগন্ডা করে, এই কথাটা শিবপুর বাসকান্দি জেলা পরিষদ আসনে মানুষ বুঝে দিচ্ছে ওনার রাজনীতি, উনার এইভাবে আর কোনো মূল্য থাকবে না। উনার প্রপাগন্ডা অলমোস্ট এখন ফেইলার হয়ে গেছে, উনি নিজে বুঝে ফেলেছেন। উনি মানে কয় পয়সার রাজনীতি করেন, উনি কি মাপের রাজনীতিবিদ, উনার কোয়ালিটি, রাজনীতির কোয়ালিটি, সেটা পাবলিক সেটা বুঝে ফেলেছে। এক চুল পরিমাণ উনি যে প্রপাগন্ডা করেছেন তার রায় বরাবর কোনো পরিবর্তন হয়নি, চুল পরিমাণ মানে রায় বরাবর পরিবর্তন হয়নি। জনগণের প্রত্যেক মিনিটে কংগ্রেসের প্রতি মানুষের আকর্ষণ বাড়িয়েছে, প্রত্যেক সেকেন্ডে বাড়িয়েছে। শিবপুর বাসকান্দি জেলা পরিষদ আসন ইনশাআল্লাহুল আজিজ বিপুল ভোটে কংগ্রেস জয়ী করবে, বিপুল ভোটে জয়ী করবে। আপনি জনগণের মানে যে মত, সেটা দিন দিন বেরিয়ে আসছে, এবং আর তো বেশি সময় নয়, মাত্র 48 ঘন্টা। এই 48 ঘন্টার ভিতরে উনি আপনি বুঝতে পারবেন যে কংগ্রেস কত ভোটের ডিফারেন্সে জিতবে বলে। আমি আশা করব যে তারপরে আপনি যেন আসেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ছিল আমাদের রাজু মেসাব, উনি ওনার একটা মন্তব্য রাখলেন। আর আপনারা কিছু বলার বাকি আছে বলেন। আমি জানি না ডিটেলস দেখছি না।
ঠিক আছে, ধন্যবাদ দর্শকবৃন্দ। আর ওনার মতটা আপনারা যাতে খুব বেশি করে শেয়ার করুন, বা শিবপুর বাসকান্দি জিপির যতগুলো ভোটার লোক আছে ওনার কাছে ওনার মতটা, যে উনি একজন ওনার উপরে ব্লেম লাগিয়েছিল, আর এই ব্লেমের যে ক্লিয়ারিফিকেশন উনি দিলেন, আর এই ক্লিয়ারিফিকেশন যাতে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। খুব খুব করে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে আপনারা জানাবেন ওনার মতটা আপনার কিরকম লাগলো। ধন্যবাদ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রোহিত খানম লস্কর জিন্দাবাদ।